তেসরা মার্চ 2026 ইরানে ভূমিকম্প হয়েছে। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে অনুসারে এটার মাত্রা ছিল 4.3 ম্যাগনিটিউড। এই খবরটা প্রকাশ হওয়ার পর এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে, যেটার জন্য সবাই প্রশ্ন করছে। অনেকেই ভাবছে এটা কি সাধারণ, এটা কি নর্মাল কোনো ভূমিকম্প নাকি নিউক্লিয়ার টেস্ট। প্রশ্ন উঠছে তাহলে ইরান কি সেই রেড লাইনটা ক্রস করেছে যেটার জন্য আমেরিকা এবং ইসরায়েল তার পেছনে পড়ে রয়েছে তাকে বরবাদ করার জন্য, যেটার জন্য ওখানকার সুপ্রিম লিডার খামেনি সহ 160 থেকে 180টা বাচ্চার জীবন কেড়ে নেওয়া হয়েছে। সবাই প্রশ্ন করছে তাহলে কি এই যুদ্ধে পরমাণু ব্যবহার হবে, তাহলে কি এখানেই শুরু হবে ওয়ার্ল্ড ওয়ার 3, তাহলে কি ইরান উত্তর কোরিয়া বা রাশিয়া বা চীনের সাহায্যে লুকিয়ে কোনো পরীক্ষা চালাচ্ছে। অনেকে আবার প্রশ্ন করছে তাহলে কি ইরান নিজের শেষ চালটা দিয়েই দিল, নিজেকে বাঁচানোর সে একটা শেষ চেষ্টাই করছে। অনেকে আবার বলছে, বিজ্ঞানীরা বলছে যে যদি শুধু ভূমিকম্প হয় সেটা ধীরে ধীরে হয়, এবং যদি নিউক্লিয়ার টেস্ট হয় তাহলে সেটা হঠাৎ করে হয়, এবং এখানেও সেটাই হয়েছে। কিন্তু না, পুরোপুরি কথাটা ঠিক নয়। হ্যাঁ, বিজ্ঞানীরা অবশ্যই কথাটা বলেছে যে যখন সাধারণ ভূমিকম্প হয় তখন সেটা ধীরে ধীরে হয়, এবং নিউক্লিয়ার টেস্ট হলে সেটা হঠাৎ করে হয়, কিন্তু এখানে সেটা হয়নি। বিজ্ঞানীদের মতে ইরানের যেসব এলাকায় ভূমিকম্প দেখা দিয়েছে ওই সব এলাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সিসমিক্যালি অ্যাক্টিভ জোনগুলোর একটা। তাই এখানে ছোট মাঝারি ভূমিকম্প হওয়া একটা সাধারণ ঘটনা। সব কিছু অ্যানালাইসিস করে জানা গেছে এটা একটা ন্যাচারাল আর্থকুইকের মতো, এখানে কোনো এক্সপ্লোশন হয়নি। এর আগেও 2024 সালে ইরানে ভূমিকম্প হয়েছিল, তখনও এই কথাটাই উঠেছিল যে ইরান নিউক্লিয়ার টেস্ট করছে, যার জন্যই আমেরিকা এবং ইসরায়েল তার উপরে আক্রমণ করছে। আর এবারে অনেকের প্রশ্ন হলো, যদি নিউক্লিয়ার তৈরি করাটাই সবথেকে বড় অপরাধ হয়, যার জন্যেই যদি ইরানকে হামলা করা হয়, ইরানের সুপ্রিম লিডারকে মারা হয়, এছাড়াও প্রাইমারি স্কুলে আক্রমণ করা হয়, তাহলে যুদ্ধের পর ফ্রান্স তো সবার সামনে ঘোষণা করছে যে এবারে আমরা আরও অনেক পরমাণু তৈরি করব। তাহলে কই তাদের উপরে হামলা করা হচ্ছে না? তাহলে কি এখানে পরমাণুটাই আসল কারণ? আপনি হয়তো ভাবছেন যে এই সব দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে তো আমাদের কি, ওদের হচ্ছে আমরা তো শুধু দেখব কে জিতছে কে হারছে, আমরা তো শুধু বসে মজা দেখব, একটা নাটক দেখব, আমাদের কি যায় আসে, আমরা তো অনেকটা দূরে আছি, আমাদের থোড়ি না এখানে যুদ্ধ হচ্ছে। তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন, কারণ এর জন্যে এফেক্ট কিন্তু আমাদের ওপরেও পড়বে। এই যুদ্ধের জন্য আমাদের যে ক্ষতিটা হবে তার প্রথম হচ্ছে, যুদ্ধের জন্য প্রতিটা দেশের ক্রুড অয়েল ইম্পোর্ট বন্ধ আছে। কেন? কারণ ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ রেখেছে, যেখান থেকে সারা দুনিয়ার 20% ক্রুড অয়েল ইম্পোর্ট হয়। আর আমাদের ভারত এই রাস্তা থেকে প্রতিদিন 26 লক্ষ ব্যারেলস অফ ক্রুড অয়েল ইম্পোর্ট করে। আর এখন ভারতের কাছে মাত্র 20 দিনের অয়েল রয়েছে। এই 20 দিনের মধ্যে যদি সব কিছু ঠিক না হয়ে যায় তাহলে ভারতকে অন্য পথ থেকেই ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হবে, যার জন্য খরচ হয়তো দ্বিগুণ বা তার থেকেও বেশি হতে পারে। আর এর জন্যই পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়বে, শিপিং কস্ট বাড়বে, ইনফ্লেশন বাড়বে এবং রুপির উপর চাপ পড়বে, মানে আমাদের রুপির ভ্যালু আরও কমে যাবে। অলরেডি অনেক দেশে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম 50% থেকে 70% বেড়েছে, বলা হচ্ছে এটা আরও বাড়তে পারে। আর দ্বিতীয় প্রভাব হচ্ছে, এই সবের থেকেও বেশি প্রভাব পড়বে আমাদের প্রকৃতির উপর। এই যে প্রতিদিন এত পরিমাণে মিসাইল ফাটছে, এর জন্য বাতাস কিন্তু আরও পলিউটেড হয়ে যাচ্ছে, তাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল আরও মিশছে, পলিউশন আরও বাড়ছে, আর যার জন্যে সবথেকে বড় হবে ক্লাইমেট চেঞ্জ। এমনিতেই ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের অসময়ে অতিরিক্ত মেঘ ভাঙা বৃষ্টি, পাহাড় ধস, অসময়ে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম এবং বরফ গলা, এইগুলো সব কিছুই বেড়েছে এবং তার সামনা আমরা অলরেডি করে ফেলেছি। এগুলো তো এমনিতেই বাড়বে, কারণ এত পরিমাণে মিসাইল ফাটছে। আর ভাবুন, তার সাথে যদি পরমাণুও ফাটে তাহলে এই ক্লাইমেট চেঞ্জ কতটা বেড়ে যাবে। আমরা হয়তো পরমাণু বোমাকে দেখছি যে জাপানে হিরোশিমা নাগাশিমা শহরে যেটা হয়েছিল সেইভাবে, পরমাণু বোমা মানে সেটাই, কিন্তু না, পরমাণু বোমাও ধীরে ধীরে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, সেটা আরও শক্তিশালী হচ্ছে। আমরা ভাবছি কী করে, প্রতিটা জিনিস যখন বদলাচ্ছে, যখন এত ইন্টেলিজেন্ট বেড়ে গিয়েছে, যখন এত এআই
এসে গেছে, তাহলে আমরা কি করে ভাবছি যে পরমাণু সেই একই রয়ে গেছে? আর এই নতুন শক্তিশালী পারমাণবিক বোমা ফাটলে শুধু কিন্তু যেই দেশে ফাটবে সেই দেশে নয়, প্রভাব আমাদের সবার উপরে পড়বে। আর সব থেকে বড় আশ্চর্য বিষয় হলো, বড় বড় দেশ, বড় বড় কোম্পানি, বড় বড় ব্যবসায়ী, বড় বড় ইনভেস্টার, নেতা, এরা বলছে ক্লাইমেট চেঞ্জ, সেটা আবার কি? পলিউশন, সেটা কোথায়? আর বরফ গলা, সে তো আগেও গলতো, এখনও গলছে, পরেও গলবে, এতে আবার পরিবর্তনের কি হলো? কিছুই না, যেমনটা হচ্ছে তেমনটাই হয়ে যাবে। আপনার কি মনে হয় সব কিছু আগের মতোই আছে? কোনো তফাৎ কি দেখা যায়নি? কোনো পরিবর্তন কি আমরা লক্ষ্য করছি না? কমেন্টে অবশ্যই জানাবেন।